সিলেট ও রংপুরে থেমে থেমে বৃষ্টি, নগরীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, বাসিন্দাদের ভোগান্তি। পানির জন্য তো ক্লাস করতেই পারতেছি না, একটু বৃষ্টি হলে এখানে জলাবদ্ধ হয়ে যায়। খুবই কষ্ট, যাতায়াতও কষ্ট, এরপরে রোগীরা নিয়ে যাইতেও কষ্ট। বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধের বিরূপ প্রভাব, স্থলবন্দরে কমছে রাজস্ব আয়, কর্মহীন হয়ে পড়ছে শ্রমিক। প্রায় 3000 3,500 শ্রমিক আছে এবং কর্মচারী আছে 2000। এইভাবে যদি কর্মকাণ্ড আস্তে আস্তে কমে যায় আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। আমাদের পর খুব চাকরিজীবী যারা রয়েছে, আমরা কর্মজীবী লিভার এর শ্রমিক রয়েছে, এদের আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে। নির্যাতনের শিকার হয়ে লিবিয়া থেকে দেশে ফিরেছে শরীয়তপুরের 2 যুবক, মোটা অঙ্কের টাকা দিয়ে জিম্মি দশা থেকে মুক্তি, ইতালি পাঠাতে গিয়ে নিঃস্ব পরিবার। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার। দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কয়েক জেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা, বাড়ছে নদ নদীর পানিও। সিলেটে সকাল থেকেই ঝরছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে নগরের মেডিকেল রোড, কাজলশাহ, বাগবাড়ি, নতুন বাজার, মেজর টিলা, বালুচর সহ বিভিন্ন সড়কে পানি জমেছে, পানি ঢুকেছে বাসাবাড়িতেও। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। রংপুরের সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নগরের কামারপাড়া, দেওডোবা, খলিফাপাড়া, মুলাটোল সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। শিক্ষা প্রতিষ্ঠানেও পানি উঠেছে। শ্যামাসুন্দরী খাল ভরাট হয়ে যাওয়ায় অনেক এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এছাড়া তিস্তা, ধরলা, দুধকুমার সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ছে। চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের অনেক ফসলি জমি তলিয়ে গেছে। বাদাম, ভুট্টা, বোরো ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ড্রেনেজের কারণে মনে করেন যে জাম লাগার কারণে মনে করেন যে পানিটা স্টক হয়ে যায় গিয়া। স্কুলে এসে দেখতেছি পানি, স্কুলের আমাদের রুমের ভিতরেও তো পানি ভর্তি হয়ে গেছে। একটু বৃষ্টি হলে এখানে জলাবদ্ধ হয়ে যায়, তখন আমরা এখানকার এলাকাবাসী আমরা অনেক খুবই সমস্যায় পড়ি। এই বিষয়ে আরো জানবো আমরা। সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। নাবিল, বৃষ্টি কি এখনো হচ্ছে? কোন কোন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জানতে পারলে জানান আমাদের। সোহার, ভোর থেকে সিলেটে অঝড় ধারায় যে বৃষ্টি শুরু হয়েছিল সেটি কিন্তু এখনো থামছে না। আমরা দেখছি যে কিছু সময় বিরতি দিলে পরবর্তীতে আরো ভারী বৃষ্টি আসলে নেমে আসছে এবং এতে করে নগরীর আসলে বিশেষ করে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল যে সংলগ্ন যে সড়কটি রয়েছে, কাজলশাহ এলাকা রয়েছে, ভাতালি রয়েছে, সিলেটের এইসব এলাকাগুলো যে একটু নিচু এলাকা যে স্থানগুলো সেগুলো ইতিমধ্যে আসলে জলাবদ্ধতায় আসলে আবদ্ধ হয়েছে। এবং আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে আমরা আছি সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের অংশে। নিশ্চয় দেখতে পাচ্ছেন এই সড়কটার পুরোটাই এখন কিন্তু পানির নিচে। যদিও যেহেতু গত 3 ঘন্টায় বৃষ্টিপাত কিছুটা কম হয়েছে, যার কারণে যেই পানিটা জমেছিল সেটি ধীরে ধীরে কমছে। তবে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে এই বৃষ্টি আজ সারাদিনই ঝরবে, ফলে এই যে ভোগান্তি, সেই ভোগান্তির যে আসলে রেশ, সেই রেশটা আসলে সারাদিনই নগরবাসীকে পোহাতে হবে এমনটাই তারা আশঙ্কা করছেন। এবং আমরা দেখেছি যে শুধুমাত্র যে সড়ক পানির নিচে তলিয়েছে তেমনটি নয়, নগরীর বিভিন্ন বাসা বাড়িতেও পানি প্রবেশ করেছে। বিশেষ করে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটি জানিয়েছে যে সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি সিলেটে 170 মিলিমিটার প্রায় বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টির কারণেই মূলত এই যে জলাবদ্ধতা। এবং তারা বলছে যে যেহেতু এখনো আকাশে মেঘ রয়েছে, ফলে বৃষ্টি সারাদিনই ঝরবে, তাই আসলে এই যে কবে নাগাদ এই জলাবদ্ধতা থেকে মুক্ত হবে নগরবাসী সেটি তাদের একটা প্রশ্ন রেখেছে। এবং তারা আরো বলছেন যে বছর বছর হাজার কোটি টাকা উন্নয়ন করার পরও কেন অল্প বৃষ্টিতেই এভাবে জলাবদ্ধতার শিকার হতে হবে সেই প্রশ্নও কিন্তু নগরবাসী রাখছেন। নাবিল সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জের শাহজাদপুরে 2 দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, এই সংঘর্ষের কারণ কি আর কি হচ্ছে সেখানে এখন একটু বিস্তারিত জানাবেন আমাদের।
সোহার ইতিমধ্যেই সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একদম প্রত্যন্ত অঞ্চল বাগধনাইল এবং এই অঞ্চলের আরেকটি গ্রাম রয়েছে চরধনাই, সেই মধ্যে দুটি গ্রামের মধ্যে কিন্তু আসলে চরম সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে একজন নিহত হয়েছে। আসলে কী কারণে সংঘর্ষ হয়েছে সেটি আমরা জানতে কথা বলছি এখানকার আইন শৃঙ্খলা বাহিনী যিনি প্রধান রয়েছেন তার সাথে। আসলে এই ঘটনাটি দীর্ঘ সময় ধরে ঘটছে, কী ধরনের ঘটনা, কী জন্য ঘটনাটি ঘটছে এবং কী ধরনের আধিপত্য বিস্তারের জন্য এই ঘটনা এবং কয়জন মারা গেছে, সার্বিক পরিস্থিতি এখন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে শাহজাদপুর থানাধীন রূপবাটি ইউনিয়নের কলিয়ারচর এবং বাগধনাইল দুই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষটা হয়েছে। এই সংঘর্ষে একজন নিহত এবং কয়েকজন আমরা আহত পেয়েছি। নিহত ডেড বডি উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি, আর যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য পাঠিয়েছি। এখন বর্তমানে পুলিশ এখানে অবস্থান করছে। এলাকার পরিস্থিতি যদিও একটু থমথমে, তারপর পুলিশ আমরা এখানে আছি। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। কী জন্য ঘটনাটি ঘটেছে? আসলে কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাগুলো, তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র মানে করে এই ঘটনাটা সংঘর্ষিত হয়েছে। মূলত এই যে কলিয়ারচর আর হচ্ছে বাগধনাইল, এই দুই গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র, দুই গ্রুপে। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন সোহার, আসলে দুই গ্রামের মূলত আধিপত্য বিস্তার, সেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত এই সংঘর্ষটি। এই সংঘর্ষে ইতিমধ্যে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কজন, এবং উভয় পক্ষই, উভয় গ্রামের মানুষ কিন্তু এখন পর্যন্ত উত্তপ্ত রয়েছে। তবে একটি বিষয় দেখলাম যে এখানকার দুটি গ্রামের মানুষই কিন্তু গ্রাম সারা হয়ে যাচ্ছে। তারা কিন্তু এখানকার যে সমস্ত আসবাবপত্র রয়েছে, গবাদি পশু রয়েছে, সবকিছু নিয়ে কিন্তু তারা কিন্তু চলে যাচ্ছেন এবং তারা কিন্তু দূর দূরান্তে নিরাপদ জায়গায় চলে যাওয়ার জন্য চেষ্টা করছেন। অর্থাৎ এই ধরনের ঘটনায় কিন্তু আসলে এই অঞ্চলের মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তাদেরকে যখন ফসল কাটার সময়, ধান কাটার সময়, ঠিক এই সময় এই ধরনের সংঘর্ষে এই একজন নিহত হয়, এই অঞ্চলের মানুষের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়ে যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য প্রশাসন ব্যাপকভাবে নিয়োজিত রয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে পরবর্তীতে যেন আর কোনো সংঘর্ষ না ঘটে সেই ব্যাপারে তারা অনেকটাই সক্রিয় রয়েছে। সোহার। রুবেল, অনেক ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 2:30 নাগাদ নিজ বাড়ি থেকে লায়লা পারভিনকে গ্রেফতার করা হয়। সকালে তাকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পুলিশ জানায় তাকে ছাত্র জনতার অভ্যুত্থানে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। চলতি বছরের 18 ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। আজ 20 মে ঐতিহাসিক চা শ্রমিক দিবস। চা বাগানগুলোতে নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। দিবসটি উপলক্ষে সকালে সিলেটের লাক্কাতুরা, মালনীছড়া সহ বিভিন্ন চা শ্রমিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় শ্রমিকরা জাতীয়ভাবে দিবসটির স্বীকৃতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি শ্রমিকদের ভূমির অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান তারা। এছাড়া আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন রয়েছে। 1921 সালের এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্তি পেতে নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করেন সিলেটের 30,000 চা শ্রমিক। এ সময় চাঁদপুরের মেঘনাঘাটে গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করা হয় নিরীহ নিরস্ত্র চা শ্রমিকদের। এরপর থেকে প্রতি বছর এই দিনটিকে চা শ্রমিক বা মুল্লুকি চলো দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশি কয়েকটি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব স্থলবন্দরগুলোয়। কমেছে নিষেধাজ্ঞার বাইরে থাকা অন্য পণ্যবাহী ট্রাকের চলাচলও। এতে রাজস্ব আদায় কমে গেছে কর্মহীন শ্রমিক ও ব্যবসায়ীরা। দুদেশকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি তাদের। বেনাপোল দেশের সবচেয়ে বড় স্থলবন্দর। এই বন্দরটি দিয়ে প্রতিদিন গড়ে 200 থেকে 250 পণ্যবাহী ট্রাক যায় পেট্রাপোলে। বাংলাদেশি কয়েকটি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার পর বদলেছে সেই চিত্র। বন্দর সংশ্লিষ্টদের তথ্যমতে বর্তমানে প্রতিদিন গড়ে 100 থেকে 120টি ট্রাক আসা যাওয়া করছে ভারতের পেট্রাপোলে। এর মধ্যে নেই নিষেধাজ্ঞা দেয়া পণ্যের ট্রাক। যেগুলোর এলসি পুরনো সেগুলো পাঠানোর চেষ্টা চলছে। প্রায় 3,000 3,500 শ্রমিক আছে এবং কর্মচারী আছে 2,000। এইভাবে যদি কর্মকাণ্ড আস্তে আস্তে কমে যায় আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। আমাদের পর খুব মানে চাকরিজীবী যারা রয়েছে, আমরা কর্মজীবী লিভার এর শ্রমিক রয়েছে, এদের আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে। গত অর্থবছরে বেনাপোল দিয়ে 17,659 কোটি টাকার পণ্য রফতানি হয়েছিল। গত 6 মাসে রফতানি হয়েছে 11,577 কোটি টাকার পণ্য। নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে আমদানি রফতানি বাণিজ্যে, কমছে রাজস্ব আদায়। স্থলপথে আমদানি করলে একজন ব্যবসায়ীর যে অর্থনীতি সাশ্রয় হয় সেটা আজ প্রায় হুমকির মুখে। ছোট এবং মাঝারি ব্যবসায়ীগণ এদের দ্বারা সম্ভব না যে নৌপথে এবং বিমানপথে এদের তৈরি পোশাক রপ্তানি করে মানে একটা তৈরি করবে। দুই দেশের
কর্তৃপক্ষ পর্যায়ে এর সুন্দর পরিবেশে আশু সমাধানের জন্য আমি জোর দাবি রাখছি। একই অবস্থা লালমনিরহাটের বুড়িমারি, সাতক্ষীরার ভোমরা সহ বিভিন্ন স্থলবন্দরে। আটকা গার্মেন্টস, প্রক্রিয়াজাত খাদ্য, সুতাসহ আমদানি নিষেধাজ্ঞার তালিকায় থাকা পণ্যবাহী ট্রাক। অনেক গাড়ি আবার ফেরত পাঠানো হচ্ছে। এখানে আসার পরে গাড়ি হঠাৎ ইন্ডিয়ায় আটকের কারণে আমাদের গাড়ি খালি হচ্ছে না, আমরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছি। রাত্রে ঘুম পাড়তে পারি না, চুর ভয়, তেল চুরি না লাগা, নানান সমস্যা আছে আর কি। আমরা এই কাজগুলো যদি বন্ধই রাখা হয়, এটা আগে থেকে জানান দিয়ে করলে আমরা একটু এই ভোগান্তির মধ্যে আমাদেরকে পড়তে হতো না। গত 17 মে থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক, খাদ্যপণ্য, ফার্নিচার সহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এর আগে আকাশপথে তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় প্রতিবেশী দেশটি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। অবৈধ পথে ইতালি যাত্রা করে ফিরে এসেছেন লিবিয়া থেকে। উল্টো গুনতে হয়েছে 1,80,00,000 টাকা। মুক্তিপণের এই বিপুল টাকা খরচ করেও অমানবিক নির্যাতন সহ্য করে দেশে ফিরতে হয়েছে শরীয়তপুরের 2 যুবককে। মাফিয়াদের হাত থেকে ছাড়িয়ে আনতে জমি আর সম্পদ বিক্রি করে নিঃস্ব পরিবার, তার উপর ঋণের বোঝা। ভাগ্য বদলের আশায় জমি বেচে 16 লাখ টাকা চুক্তিতে ইতালি যাওয়ার স্বপ্নে ঘর ছেড়েছিলেন শরীয়তপুরের আলতাফ ও আহসান। ফিরে এসেছেন ঋণের বোঝা আর ভয়াবহ নির্যাতনের দুঃসহ স্মৃতি নিয়ে। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় দালাল হারুন লস্কর ও তার ছেলে ইমন লস্করের প্রতারণার শিকার হয়ে হারাতে হয়েছে সব। ভারত ঘুরে 1 মাস রাখা হয় তাদের শ্রীলঙ্কায়, এরপর দুবাই, মিশর হয়ে নেওয়া হয় লিবিয়ার বেঙ্গাজিতে। তাদেরকে বেচে দেয়া হয় মাফিয়াদের কাছে। সেখানেই আটকে রেখে মুক্তিপণের জন্য চলে অমানবিক নির্যাতন। ধাপে ধাপে জনপ্রতি 64 লাখ টাকা করে মুক্তিপণ দেওয়ার পর 7 মে দেশে ফিরেছেন দুজন। অত্যাচার করে, জিমি করে, অনেক কারেন্টের শর্ট দেয়, পাইপ দিয়ে পিটায়, অনেক কিছু করে, করার পর নির্যাতন করে আমাদের থেকে টাকা উদ্ধার করিয়া পাতানো ঘেম দিয়ে আমাদেরকে ওই জায়গায় হ্যাস্ত করে। প্লাস দিয়ে মনে করলে নৌক যেটা চাপ দিয়ে ধরিয়া টাকার কথা বলে, আবার গাড়ির পুর মনে করলে একজনের বইতো, তারপরে আবার হাতে পায় চক্ষু মুখু বাইন দিয়ে আবার পাত তুললে আবার পিটাইতো, 3-4 জনে পিটাইতো। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, প্রলোভন দেখিয়ে ইতালির কথা বলে স্থানীয় লোক ঠিক করে হারুন লস্কর। লিবিয়ায় নিয়ে মাফিয়া ও মানব পাচারকারীদের সহায়তায় মুক্তিপণ আদায় করে ইমন লস্কর। জমি বিক্রি আর সুদের বিনিময়ে আনা টাকায় ছেলেকে জীবিত ফিরে পেলেও পাওনাদারের চাপে দুশ্চিন্তায় পরিবার। বা ইটালি গেলে টাকা পয়সা একটু ইনকাম করবো, আমাকে ভাগ্যটা ভালো হইব, আমরা ভালোভাবে চলতে পারুম, খাইতে পারুম, এ কারণে পাঠাইছি। পাঠাইয়া হন দেখি উল্টা আরো বিপদ, যা আসিল বিটাবাড়ি হন আরো ব্যাগ শেষ হয়ে গেল। আমার ফোন দিয়া দেখাইতো, পিটাইতো আর দেখাইতো যে টাকা আন, শালার বেটা টাকা আন, আর নাইলে তোর মারি আইলেন। লোন নিয়েছি, লোনের জন্য বাড়িতে থাকতে পারি না স্যার, কিন্তু দালালের কাছে গেলে দালাল কয় কিসের টাকা, টাকা নাই কোনো। আমাকে বুঝাইছি বিভিন্নভাবে, এত লোক পাঠাইছি, তোমাকে ছেলে দাও পাঠাই দিই। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হারুন লস্কর। আমি জীবনে বিদেশ গেছি, একটা লোকের মাধ্যমে তার থেকে ভিসা নিয়েছি বা তাহলে কন্ট্যাক্ট করে গেছি, ওরকমই আমি আবার আমার ছেলেদেরকে ওইভাবে একটি লোকজন ধরিয়া কোথায় ফরিদপুর বাড়ি, কোথায় ঢাকা বাড়ি, এইভাবে ধরে ধরে আমরা বিদেশ পাঠিয়েছি। এটা কোনোদিনই আমি নেই, কোনোদিন নেও নেই, আমাকে দেয়ও নেই, আর এই ব্যাপারে কোনো ডকুমেন্টস প্রমাণ কোনো রকম কিছু নেই। বেশ কয়েকজনকে আটক করা হলেও জেলায় মানব পাচার চক্রের একাধিক সদস্য সক্রিয়। কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ সুপার। কিছু কিছু চক্র যারা এই কাজ করে যাচ্ছে, তো এদের বিরুদ্ধেও আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং একই সাথে টাইম টু টাইম তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছি। পুলিশ ও গণমাধ্যমের তথ্য মতে অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি যেতে এখন পর্যন্ত শরীয়তপুরের অন্তত 24 যুবক নিখোঁজ রয়েছে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। হঠাৎ করে সেন্ট মার্টিনে বাড়ছে অপরাধ কর্মকাণ্ড। ঘরে ঘরে চুরি, রাতে জুয়ার আসর সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বিগ্ন দ্বীপটিতে বসবাসরতরা। তাদের দাবি, পর্যটক আগমন সীমিত করায় জীবিকা হুমকির মুখে, ফলে অপরাধে জড়াচ্ছে অনেকে।
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে বসবাসরত প্রায় 10,000 মানুষের জীবন জীবিকা পর্যটন নির্ভর। পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় পর্যটকদের যাতায়াত সীমিত করার পর পাল্টেছে সেন্ট মার্টিনের চিত্র। স্থানীয়দের দাবি, সবারই উপার্জন কমেছে, বিকল্প পথ সাগরে মাছ ধরাও বন্ধ, ফলে অপরাধে জড়াচ্ছে অনেকে। এখন কোনো কাজ নাই, মানুষ বেকার হয়ে গেছে, কেউ চুর করতেছে, কেউ জুয়া খেলতেছে, কেউ গাঁজা খাইতেছে, এই অবস্থা। কোনো কাজকর্ম নাই সবার, সেই জন্য এখানে তারা কোনো পথ না দেখিয়া চুরি করতেছে আর কি। বিচার করবে, তারপর দিন মেম্বার যখন চেয়ারম্যান যখন যাবে রাস্তা দিয়া, তারপর টিল মেরে আপনার মানে কি মাথা ফাটিয়ে দিবে। বিশেষ করে প্রতিদিন কারো না কারো গরু ছাগল, সৌরবিদ্যুতের সোলার, অটোরিকশার ব্যাটারি চুরি হচ্ছে। সন্ধ্যার পর বসছে জুয়ার আসর। আইন শৃঙ্খলার অবনতিতে উদ্বিগ্ন স্থানীয়রা। ওটা আমি নিয়োগ করেছি কোরবান দিব বলে, চুরি হয়ে গেছে আর কি করবো। বাস গিয়ে লজার গাই মাল সামান লজার গাই বেশি চুরি করে লাগে। সোলার নিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে ব্যাটারি নিয়ে যাচ্ছে, তার নিয়ে যাচ্ছে খেড়ে, এগুলা বিক্রি করে তারা হয়তো চলতেছে। বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ডের পাশাপাশি পুলিশ তাদের নিয়মিত টহল জোরদার করেছে দাবি করলেও স্বস্তিতে নেই দ্বীপের মানুষ। পেট্রোল ডিডি সবসময় নিয়োজিত আছে। চুরির ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে আসে নাই। আসলে আমি আইনের যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমি নিব। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ। দর্শক, এখানেই শেষ করছি সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।